আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্যাট একাডেমি কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নি সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে কেমিস্ট্রি লাইভ ক্লাস 7 ইতিমধ্যে 6টি লাইভ ক্লাস নিয়ে গেছি। আজকে আমরা কেমিস্ট্রি লাইভ ক্লাস 7 নিচ্ছি। আমরা টোটাল 30টি ক্লাসের মাধ্যমে পুরো কেমিস্ট্রি জার্নিটা সম্পূর্ণ করব। তো তোমরা আমাদের সাথী থাকো। আজকে আমরা পড়ব মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন এর পার্ট 2। এর আগের ক্লাসটা ছিল পার্ট 1। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা আমাদের কমেন্টে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং কোর্স লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে কিন্তু দেখতে পারবা। এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং পুরো প্রোগ্রামটাই তোমাদের জন্য ফ্রি থাকছে। তো আমাদের স্যাট একাডেমি থেকে তোমাদের প্রতিটা বিষয়ে ফ্রি লাইভ ক্লাস নিয়ে আসতেছি আমরা ধারাবাহিকভাবে। ওকে, তো অ্যাডমিশন জার্নিতে আমাদের সাথী থাকো। তো আজকে আমরা পড়ব মৌলের পর্যাবৃত ধর্ম এর থিম 2। এখানে আমরা কি কি পড়ব, যে এস বলক, পি বলক, ডি বলক যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলো আসলে কি কি, এদের ধর্মগুলো কি কি, এরা কি কি করে, এগুলো নিয়ে মূলত আজকের পড়ালেখা। তো এটার ভিতরে আমাদের যে ডি বলক মৌলটা, এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করা হবে, কারণ এখানে রঙিন যৌগ আছে, অবস্থান্তর মৌল আছে, তারপর এ জায়গায় আমাদের রয়েছে জটিল যৌগ রয়েছে, প্যারাচুম্বক ধর্ম রয়েছে, অবস্থান্তর মৌল রয়েছে, তারপর হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণ মান, অনেক কিছু। এই যে ডি অরবিটালটা অনেক কিছু রয়েছে। এই ডি অরবিটালটা আমরা সম্পূর্ণ ভালোভাবে নিখুঁতভাবে যা কিছু আছে সব কভার করে দেবো ডি অরবিটালটা, কারণ এটা থেকে কিন্তু হিউজ কমন পড়ে। আর বাকি যেগুলো আছে এসপিডি, এগুলো নিয়েও কিছু আলোচনা থাকবে প্রথমের দিকে, এবং শেষে আমরা কিছু কুইজ দেব। আমাদের প্রতিটা অংশে কিছু কুইজ আছে, কুইজটা থাকবে। আর আমাদের ক্লাসের শেষে কিন্তু তোমাদের এক্সাম দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা যারা আমাদের আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করেছো তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে দাও, এবং কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো। আচ্ছা, এখন দেখো, প্রথমে আছে এস বলক মৌল। এস বলক মৌলগুলো হচ্ছে খুবই সাধারণ, যেমন হচ্ছে যেসব ইলেকট্রন বিন্যাসের শেষে ইলেকট্রনগুলো এস ব্লকে গেছে, মানে হচ্ছে এস অরবিটালে গিয়েছে, ওদেরকে আমরা এস ব্লক মৌল বলি। তো এস ব্লক মৌল কয়টা আমরা জানি, এস ব্লক মৌল হচ্ছে 14টা। এই 14টা মৌল কোথায় অবস্থিত আমরা কিন্তু সবাই বলে দেই চোখ বুঝে, যে এস ব্লক মৌল গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে অবস্থিত। গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে এস ব্লক মৌলগুলো অবস্থিত। কিন্তু আরেকটা জায়গায় কিন্তু এস ব্লক মৌল আছে, সেটা কিন্তু তোমরা মিস করে ফেলো। যেমন গ্রুপ 18তেও কিন্তু আমাদের এস ব্লক মৌলটা রয়েছে। সেটা কোথায়? এই যে আমাদের হিলিয়াম, এই হিলিয়াম এই মৌলটা, এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এরা গ্রুপ 18তে গিয়ে অবস্থান করছে। আর বাকি 13টা আছে গ্রুপ 1 এবং 2 তে। ওকে, তো এস ব্লক মৌলগুলো হচ্ছে সাধারণত হচ্ছে ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু হয়ে থাকে। যেমন গ্রুপ 1 এগুলো হচ্ছে ক্ষার ধাতু এবং গ্রুপ 2 এগুলো মৃৎ ক্ষার ধাতু। কিন্তু এখানে ব্যতিক্রম একটা আছে, যেটা হাইড্রোজেন ব্যতীত। দেখো, গ্রুপ 1 এ যে হাইড্রোজেন আছে ও কিন্তু আবার ক্ষার ধাতু বা মৃৎ ক্ষার ধাতু কোনোটাই না। ওকে, তো এদের সাধারণ যে ইলেকট্রন বিন্যাসটা আছে NS1 NS2, এগুলো খুবই সিম্পল তথ্য, তোমরা সবাই জানো। তো আমরা সামনের দিকে আগায় যাই। পি বলক মৌলের ক্ষেত্রে দেখো এখানে কি আছে, যে এদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায়। তো এই যে sp-df, এই যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের 4টা ক্যাটাগরিতে ভাগ করছে আসলে মৌলগুলোকে। তো কয়টা ক্যাটাগরিতে ভাগ করছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, যদি প্রশ্ন আসে তখন বলতে হবে 4টা। কি কি? sp-df। এখন দেখো, পি বলক মৌল তো পাইলাম। তো এই পি বলক মৌল কয়টি থাকে? পি বলক মৌল থাকে 36টি। এই 36টি মৌল পি বলক মৌল। তবে এই জায়গায় আমাদের পি বলক মৌলগুলো থাকে কোথায় কোথায় বলো তো? পি বলক মৌলগুলো থাকে আমাদের লাস্ট অংশটা, মানে লাস্ট পার্টটা। দেখো 13 নম্বর গ্রুপ থেকে 13, 14, 15, 16, 17, 18 এই গ্রুপগুলোতে কিন্তু আমাদের পি বলক মৌলগুলো অবস্থান করে। তো পি বলক মৌলগুলোর অবস্থান কোথায়? 13 থেকে 18 এই গ্রুপগুলোর ভিতরে পি বলক মৌলের অবস্থান। তবে এই যে 18 নম্বর গ্রুপটা রয়েছে, এই 18 নম্বর গ্রুপে হিলিয়াম কিন্তু রয়েছে। এই হিলিয়াম আবার পি বলক মৌল নয়, এই হিলিয়াম হচ্ছে এস বলক মৌল। তাহলে এই হিলিয়াম ব্যতীত যে 36টি মৌল রয়েছে এরা হচ্ছে পি বলক মৌল। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই পি বলক মৌলের ভিতরে
আহ, এই যে পি বলক মৌলগুলো এটার ভিতরে মূলত সব ধরনের মৌলই রয়েছে, ঠিক আছে, ধাতু অধাতু অপধাতু সবই কিন্তু এখানে রয়েছে। একদম পিওর ধাতু বলতে মানে লঘু ধাতু যেটা বলে, মানে হচ্ছে মৃদ ধাতু, মৃদ ধাতুটা মূলত এখানে থাকে। মৃদ ধাতু কোনগুলো, যেমন ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কিন্তু একটা ধাতু আমরা জানি তাই না, তো অ্যালুমিনিয়াম একটা মৃদ ধাতু, তো অ্যালুমিনিয়াম ধাতু রয়েছে। আর অপধাতুগুলো রয়েছে দেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে 6টি অপধাতু রয়েছে, অনেকে 7টি বলে, ওইটা পরের বিষয়, আমরা 6টা করি। তো দেখো এই যে 3টা এক্সট্রা দিয়ে রাখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কি কি মৌল অপধাতু পরীক্ষা আসে, নিচের কোনটি অপধাতু, নিচের কোনটি অপধাতু। এখন বলো তো তোমরা তোমরা কয়টা পড়ছো, তোমরা কি 6টা না 7টা পড়ছো? তো সেটা একটু কমেন্টে জানিয়ে দাও যে অপধাতু মূল কয়টি, 6টি নাকি 7টি? এটা এটা কয়টি, 6টি নাকি 7টি? আচ্ছা এখন দেখো 6টি 7টি যেটাই হোক, আমাদের পরীক্ষায় আসবে যে নিচের কোনটি অপধাতু, তখন আমাদের এই কয়টা মনে রাখতে হবে, ঠিক আছে, যে জার্মেনিয়াম থেকে, সিলিকন থেকে, আর্সেনিক থেকে, তারপর অ্যান্টিমনি থেকে, টেলোরিয়াম থেকে, বোরন থেকে। ওকে, এখন এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা একটু আমাদের জানতে হবে। দেখো এগুলো মনে রাখা খুবই ইজি, এগুলো আমরা এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। আচ্ছা, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, এভাবে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি। দেখো কিভাবে, জি স্যার আসেন, আমি লিখে দিই একটু, জি স্যার, জি স্যার আসেন, জি স্যার আসেন, তারপর হচ্ছে সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন, বাস এটা দিয়ে কি আমাদের মনে রাখা যাবে? তো তোমরা কিভাবে মনে রাখো সেটা একটু কমেন্ট করে জানাও, যে তোমরা এই অপদার্থ মূলগুলো কিভাবে মনে রাখো। তো তোমরা সবাই লাইভটি শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি, আমিও শেয়ার করে দিচ্ছি। ওকে, তোমরা সবাই লাইভটি শেয়ার করে দাও, আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে, আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে, এখান থেকে তোমরা শিওর কমন পাবা। ওকে, তো আমি শেয়ার করে দিলাম, তোমরা যে যেখান থেকে আসো লাইভটি দ্রুত শেয়ার করে দাও। শেয়ার করে লাইভটি ডান জানাও, কে 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 শেয়ার করছে ডান লিখে দাও, যারা যারা শেয়ার করবে তাদের জন্য গিফটের ব্যবস্থা রয়েছে। ওকে, তো আমরা কিভাবে অপদার্থ মনে রাখতে পারবো? জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, এই যে এখানে আছে জার্মানিয়াম জি, তারপর সিলিকন স্যার, আসেন দিয়ে আর্সেনিক, সাবধানে দিয়ে আমরা অ্যান্টিমনি মনে রাখতে পারি এসবি, এবং টুলে দিয়ে আমরা টেলোনিয়াম মনে রাখতে পারি, এবং হচ্ছে বসেন দিয়ে বোরন মনে রাখতে পারি। ওকে, এখন দেখো এদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে এই যে NS2 এবং Np 1 থেকে 6। আমরা জানি পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, তো 1 থেকে 6টা ইলেকট্রন মূলত থাকবে এখানে। তো এখানে তো 6টা পাইলাম, দেখো 1 2 3 4 5 6। তো আরেকজন হচ্ছে এখানে সেলেনিয়ামকেও হচ্ছে অপধাতু হিসেবে ধরে এখন বর্তমানে, বা অনেক জায়গায় লেখে, অনেক জায়গায় লেখে না, তো ওইটা নিয়ে আমাদের কনফিউশনে যাওয়ার দরকার নেই। যদি এক্সামে থেকে থাকে এই সেলেনিয়াম এসি, তখন বলবো যে এটা অপধাতু। ওকে, আর না থাকলে সমস্যা নেই, বেশিরভাগ সময় এগুলো দিয়ে আসে, মূলত সিলিকন টেলিকন এগুলো দিয়ে আসে, সেমিকন্ডাক্টর কোনটা সেটাও আসে। ওকে, তো এ পর্যন্ত জানা গেল। তো পি বলক মৌলের ভিতর আমরা ধাতু অধাতু অপধাতু সবই পাই। অধাতু কোনগুলো, যেমন অক্সিজেন আছে, গ্যাসগুলা, ওগুলো। আচ্ছা এখন দেখো ডি বলক মৌলে চলে যায়, এগুলো খুবই বেসিক আলোচনা, এগুলো তোমরা সবাই জানো। ডি বলক মৌল, এদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, খুবই সিম্পল কথা। এখন আমাকে একটু জানাও যে ডি বলক মৌলের কয়টি ইলেকট্রন থাকে, আর ডি বলক মৌলের ইলেকট্রন সংখ্যা কত হবে? ডি বলক মৌলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত, এটা একটু জানা দাও আমাকে, যে ডি বলক মৌলে ইলেকট্রন সংখ্যা কত, কয়টি ইলেকট্রন থাকে ডি বলক মৌলে, ডি বলক মৌলে কয়টি ইলেকট্রন থাকে?
আচ্ছা দেখো, ডি ব্লক মোলে ইলেকট্রন থাকে হচ্ছে 41, 41টা। এই 41টা মৌল হচ্ছে ডি ব্লক মৌল। 41টা মৌল হচ্ছে ডি ব্লক মৌল। ওকে, এখানে সাধারণ ইলেকট্রন বিন্যাসে কি কি থাকতে পারে দেখো, ডি ব্লক মৌল তার মানে ডি অরবিটালে ঢুকবে অবশ্যই, কিন্তু ডি অরবিটালে ঢোকার আগেও ওরা কিন্তু এস অরবিটালে ঢুকে যায়, কারণ হচ্ছে আবহর নীতি অনুসারে। আবহর নীতি অনুসারে আমরা কিন্তু এগুলো দেখেছিলাম, তাই না? আবহর নীতি অনুসারে এগুলো আমরা দেখেছিলাম। ওকে, এই পর্যন্ত গেল। তো এদের অবস্থান কোথায়? ডি ব্লক মৌলের অবস্থান, ডি ব্লক মৌলের অবস্থানগুলো সাধারণত থাকে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, আর 13 নম্বরের পরে থাকে হচ্ছে 18 পর্যন্ত। 13 থেকে 18 হচ্ছে পি ব্লক মৌল, আর 3 থেকে 12 পর্যন্ত থাকে ডি ব্লক মৌলগুলো। আর হচ্ছে প্রথমে যে দুটো থাকে গ্রুপ 1 এবং গ্রুপ 2, এখানে মূলত এস ব্লক মৌলগুলো থাকে। তো এ পর্যন্ত হয়ে গেলে আমরা সামনে আগাই। তো তোমরা এখনো যারা শেয়ার করনি লাইভটি, দ্রুত শেয়ার করে দাও, লাইভটি শেয়ার করে তোমাদের প্রোফাইলে রেখে দাও। তো সামনে আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসতেছে। এবার দেখো এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল খুবই গুরুত্বপূর্ণ একটা মৌল। এখানে মূলত আমাদের যেই অরবিটাল গুলো, মনে করো যে দেখো বিরাট বড় একটা নাম নিছে N2 F2 14, মানে হচ্ছে এফ এ কয়টা থাকে? 14টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। তো 2টা থেকে 14টা পর্যন্ত, আর এখানে ডি এর মাথায় একটা যাবে। যাক, এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, তোমরা একটু মাথায় রাখো। এখন এই জায়গায় একটু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এফ ব্লক মৌল কয়টি? যে এফ ব্লক মৌল কয়টি? মৌল কয়টি? এখন বলো এফ ব্লক মৌল কয়টি? এফ ব্লক মৌল কয়টি? এফ ব্লক মৌল হচ্ছে 2070। এখন এই 2070 এস ব্লক মৌল, এফ ব্লক মৌল রয়েছে, এরা কোথায় কোথায় থাকে? দেখো, এফ ব্লক মৌলগুলো সাধারণত থাকে আমাদের যেই গ্রুপ 3 নাম্বার গ্রুপে ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম যে মৌল দুটা রয়েছে, ওটার ভিতরেই ঢুকে আরেকটা সিরিজ আলাদা করে দিয়ে দিছে ওদের জন্য, যেটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ এবং হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের ভিতরেই কিন্তু এই এফ ব্লক মৌলগুলো থাকে। এখন কথা হচ্ছে এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজে মোট মৌল আছে 30টা, মানে 15-30টা আছে, কিন্তু এফ ব্লক মৌল রয়েছে 27টা। তাই বাকি 3টা গেল কোথায়? ওই 3টা মৌল আসলে কি? তো আমাদের এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, এই দুইটাতে আমাদের রয়েছে 15টি করে 30টি মৌল, কিন্তু এফ ব্লক মৌল রয়েছে 27টা। তা বাকি 3টা গেল কই? এই 3টা মৌল কি কি একটু আমাকে কমেন্ট করে জানাও, যে এফ ব্লক মৌলের বাকি 3টা মৌল কি কি, যেটা হচ্ছে এফ ব্লক মৌল নয়। ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজে থাকা সত্ত্বেও এরা এফ ব্লক মৌল নয়। এই 3টি মৌল কি কি? তো প্রথম দুইটা ইজিলি বোঝা যায়, যেমন ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনাম, এই দুইটা হচ্ছে মূলত এফ ব্লক মৌল নয়। আর বাকি আছে একটা, সে একটা কি হবে বলতো? বাকি আছে একটা, সে একটা হবে আমাদের সেই সবার পরিচিত থোরিয়াম। থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 90। ওকে, তো এই থোরিয়াম আর হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম, এই তিনজন মূলত এফ ব্লক মৌল নয়। তাহলে এফ ব্লক মৌল কয়টি? 27টি। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজে মোট 30টা মৌল ছিল, সেখান থেকে 3টা বাদ দিলে বাকি থাকে 27টা। সেই 27টা হচ্ছে এফ ব্লক মৌল, আর যে 3টা এফ ব্লক মৌল নয় সেটা হচ্ছে থোরিয়াম, ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইট। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার হলে আমরা সামনে চলে যাব। আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো চলতে থাকবে। আজকে আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসের 7ম ক্লাসটি চলতেছে। তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করছো তারা হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এবং আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমরা হচ্ছে লাইভগুলো কন্টিনিউ করতে পারবা, দেখতে পারবা। প্রিভিয়াস লাইভগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবা।
এবং আমাদের যত ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে শীট পার্টি এবং হচ্ছে সাজেশন পিডিএফ যা কিছু তোমাদের দরকার সব কিন্তু তোমাদের ওই গ্রুপে দেওয়া হবে। ওকে, আচ্ছা এখন দেখো এবার চলে আসছে যে অবস্থান্তর মূল। তো আমরা ডি ব্লক মূল নিয়ে যথেষ্ট ডিটেলস আলোচনা করব যতটুকু সম্ভব, যতটুকু অ্যাডমিশনে আসে বা অ্যাডমিশনের জন্য দরকার। এখন দেখো ডি ব্লক মূলের আরেকটা বিশেষত্ব আসছে এটা হচ্ছে অবস্থান্তর মূল। তো এখান থেকে প্রশ্ন হিউজ পরিমাণ চলে আসে যে কোনটি অবস্থান্তর মৌল, কোনটি অবস্থান্তর মৌল নয়, কোনটি রঙিন যৌগ, কোনটি প্যারাচুম্বক ডায়াচুম্বক, এইসব রঙিন ধর্ম প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, এসব হিবিজিবি প্রচুর পরিমাণ কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে। তো অবস্থান্তর মৌল হচ্ছে ডি বলকের একটা মৌল যাদের ডি অরবিটাল অপূর্ণ থাকে। অবস্থান্তর মৌলের ডি অরবিটাল অপূর্ণ থাকে। তো ডি অরবিটাল অপূর্ণ থাকবে হচ্ছে যে মোলগুলো রয়েছে মোলের না কিন্তু এদের আয়নের। ওকে, যে মোলগুলো রয়েছে এদের আয়নের ডি বলকগুলো অপূর্ণ থাকবে। অপূর্ণ থাকবে বলতে আমাদের এখানে ডির মাথায় 1 থেকে 9টা, এই 9টা ইলেকট্রন থাকতে হবে। একদম খালিও থাকতে পারবে না, আবার একদম ভরাও থাকতে পারবে না। এই যে ডি বলকটা, এই ডি বলকটা 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। তো এই অবস্থা যখন থাকবে তখন এদেরকে আমরা অবস্থান্তর মৌল বলবো। ওকে, তো এই কন্ডিশনটা যখন মানবে তখন অবস্থান্তর মৌল বলবো। তো এই অবস্থান্তর মৌল ডি বলক হওয়া সত্ত্বেও এমনও কিছু মৌল আছে যারা অবস্থান্তর মৌল না, তাদেরকে আমরা দেখাই দিই। সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এবং ক্যাডমিয়াম, মার্কারি। এই চারজন মৌল অবস্থান্তর মৌল নয়। একটু মাথায় রাখো, এই দেখো স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এদের ক্ষেত্রে কি হয়, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে হচ্ছে একদম ডি খালি হয়ে যায় এবং জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে ডি পূর্ণ হয়ে যায়। তো এই হচ্ছে সমস্যাগুলো। তো আমাদের ডি খালিও করা যাবে না, ডি হচ্ছে পূর্ণ করাও যাবে না। তো এগুলো খুবই সিম্পল আলোচনা, তোমরা সবাই পারো, এগুলো নিয়ে আমাদের এত আলোচনা নাই। এবার আসি যে অবস্থান্তর মৌলের যে বিশেষ ধর্মাবলী যেগুলো হচ্ছে অবস্থান্তর মৌল প্রদর্শন করে। দেখো এই জায়গাটায় রয়েছে কি কি, একটু আমরা এক এক করে দেখি, পরে এগুলো ডিটেলস পড়বো। আগে আমরা একে একে করে এগুলো দেখি কি কি আছে। প্রথমত দেখো পরিবর্তনশীল জারণ অবস্থা। তো এদের পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে, যেমন দেখতে পারো তোমরা যে ম্যাঙ্গানিজ এর একদম 7 পর্যন্ত কিন্তু পরিবর্তনশীল জারণ মান রয়েছে। তো আমরা ছিলাম এখানে অবস্থান্তর মৌলের ধর্মাবলী পরিবর্তনশীল জারণ মান আমরা পেয়েছিলাম। তো আমরা সাধারণত পড়বো হচ্ছে টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত যে পরিবর্তনশীল জারণ মানগুলো আছে এগুলো পড়লে আমাদের হয়ে যায়। এরপর দেখো রঙিন যৌগ গঠন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় কি হয়, যখন ডিজেনারেট নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি হয়, যে শক্তিশালী লিগ্যান্ড টিগ্যান্ড চলে আসে, ওই সময় যে শক্তি শোষণ করে, যে তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে এবং যেগুলো রিফ্লেক্ট করে ওগুলোর উপর ভিত্তি করে আমাদের রঙিন যৌগ গঠন করে। ওকে, জটিল যৌগ হচ্ছে সেম আমাদের যেই কেন্দ্রীয় মৌলগুলো রয়েছে। জটিল যৌগের ক্ষেত্রে আমাদের জটিল আয়ন থাকে, কেন্দ্রীয় মৌল থাকে, ক্যাটায়ন থাকে, সবকিছু মিলে জটিল যৌগ এরা গঠন করে। এক বা একাধিক যৌগ মিলে এই যৌগগুলো গঠন করে। প্যারাম্যাগনেটিক ধর্ম, এরা বিভিন্ন প্যারাম্যাগনেটিক ধর্ম শো করে। তো প্রভাবকের রূপেও কাজ করে। তো আমরা এগুলো একটা একটা করে দেখে নেব, ঠিক আছে। প্রথমত আমরা দেখি যে আচ্ছা একটা কুইজ তোমাদের জন্য দেওয়া আছে, একটু বলো যে নিচের কোনটি অবস্থান্তর ধাতু, এটা একটু তোমরা কমেন্টে জানিয়ে দাও যে নিচের কোনটি অবস্থান্তর ধাতু। ওকে, এখানে সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের টাইটেনিয়াম এটা হচ্ছে অবস্থান্তর ধাতু। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। পরিবর্তনশীল জারণ অবস্থা কি কি হয়। তো পরিবর্তনশীল জারণ অবস্থা সাধারণত দ্বিবলক মৌলের যেগুলো হচ্ছে দ্বিবলক মৌলের অবস্থান্তর মৌল হয় তাদের পরিবর্তনশীল জারণ মান শো করে। তো এদের ক্ষেত্রে কি হয় যে ডি অরবিটালটা ওখানে ফাঁকা থাকে, এরা ডি অরবিটালটার মাধ্যমে তোমার হচ্ছে বন্ধন গঠন করতে পারে, এখানে বিভিন্ন ধরনের জারণ মান শো করে।
আচ্ছা, এখন দেখো কি কি পরিবর্তনশীল যাওয়ার মান কারা কারা প্রদর্শন করে আমরা একটু লিখে নেই। একটু নোট করো তোমরা তোমরা যারা যারা আছো একটু নোট করে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল যাওয়ার মান কার কি। তো আমরা কি দিয়ে শুরু করব? স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম। স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম দিয়ে শুরু করব। তো স্ক্যান্ডিয়াম যেহেতু অবস্থান্তর মৌল নয় ওইটা বাদ, আর জিঙ্কও যেহেতু অবস্থান্তর মৌল নয় ওইটাও বাদ, এই বাকিগুলো আমরা করব। ওকে, তো টাইটানিয়াম দিয়ে শুরু করি। টিআই, টাইটানিয়াম রয়েছে, তারপর রয়েছে কি আমাদের ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। আর কি কি রয়েছে? ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, আর হচ্ছে কপার। কোবাল্ট, নিকেল, কপার, এই কয়টাই তো, তাই না? পরে তো জিঙ্ক আমাদের অবস্থান্তর মৌল নয় এবং স্ক্যান্ডিয়ামও অবস্থান্তর মৌল নয়। তো এগুলো আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। ম্যাগনেসিয়াম দিয়ে আমরা লেখাটা শুরু করে দিব, তাহলে আমাদের ইজি হবে। দেখো ম্যাগনেসিয়াম দিয়ে লেখা শুরু করি 2 থেকে, +2, +3, +4, +5, +6, +7। ওকে, এরপর আমরা এক এক করে ডানে এবং বামে কমাতে কমাতে যাব, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো +2, +3, +4, +5, +6। পরে আসি ভ্যানাডিয়ামের ক্ষেত্রে, +2, +3, +4। আচ্ছা, 5 এর পর 4 গেল। এবার আসি আমরা টাইটানিয়ামের ক্ষেত্রে, কি হবে? +2, +3। বাস, টাইটানিয়াম +2, +3 পর্যন্তই যাবে। এরপর দেখো এই পাশটা কি আসতেছে? আয়রন। আয়রনের ক্ষেত্রে +2, +3, +4, +5, +6 এই পর্যন্ত। ওকে, তো এ পাশে চলে যাই, +2, +3, +4, 5 এর পর 4। নিকেলে চলে যায়, নিকেলে কি আছে? +2, +3। এরপর দেখো কপার, কপার হচ্ছে +2, এখানে হচ্ছে +1, এটা একটু মনে রাখো। তো এগুলো হচ্ছে আমাদের পরিবর্তনশীল জারণ মান, এগুলো শো করতেছে। তো এই জায়গাটায় আমরা দুইটা মুছে দিব, তাহলেই হবে। দুইটা মুছে দেই বা কালো দিয়ে মুছে দিই। ওকে, এই যে ম্যাগনেসিয়ামের এইটা মুছে দিলাম, আর হচ্ছে আয়রনের +5টা মুছে দিলাম। বাস, ওকে। এখন দেখো আমাদের সবগুলো মোল যেগুলো যেগুলো আমাদের অবস্থান্তর ধাতু, অবস্থান্তর মৌল, তো এই অবস্থান্তর ধাতুগুলোর পরিবর্তনশীল জারণ মান সবগুলো কিন্তু আমাদের অ্যাট এ গ্লান্স হয়ে গেল। তো আমরা এখান থেকে এভাবে একটা শখ করে আমরা ইজিলি কিন্তু মনে রাখতে পারি যে কার জারণ মান কত পর্যন্ত হইতে পারে। তো এখানে শুধু একটু মনে রাখবা, কপারের ক্ষেত্রে +1 থেকে শুরু হয়, আর বাকিগুলো এই সিরিয়াল ভাবে যদি লিখে যাও তোমরা খুব ইজিলি কিন্তু এই পরিবর্তনশীল জারণ মানগুলো মাথায় গেঁথে যাবে। ওকে, এভাবে সব সুন্দরভাবে লিখে নিবা, পরে মাঝখান দিয়ে দুইটা মুছে দিবা, বাস হয়ে গেছে। এগুলো হচ্ছে পরিবর্তনশীল জারণ মানের যেই ছকগুলো রয়েছে সব এখানে অ্যাট এ গ্লান্স পেয়ে গেলা। তো পরীক্ষা যদি কখনো কোনোভাবে আসে কার জারণ মান কত কত হইতে পারে, তোমরা এখান থেকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, তো এই পর্যন্ত আশা করি তোমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা রঙিন যৌগ নিয়ে আলাপ করব। আচ্ছা, রঙিন যৌগ এটা খুবই ইন্টারেস্টিং একটা যৌগ। এই যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, যখন জটিল যৌগ ক্ষেত্রে জটিল যৌগ গঠনের সময় যখন লিগ্যান্ড গুলো চলে আসে, শক্তিশালী লিগ্যান্ড বলো আর হচ্ছে দুর্বল লিগ্যান্ড বলো, এই লিগ্যান্ড গুলো যখন চলে আসে তখন হচ্ছে এখানে নন ডিজেনারেট অবস্থা তৈরি হয় এবং ওখানে শক্তি একটা পার্থক্য তৈরি হয়। উপর শক্তি এবং লোয়ার শক্তি তৈরি হয় এবং ওখানে যে শক্তি শোষণ হয় ওই জায়গা থেকে যে দ্রবণগুলো যে পরিমাণ আলোক বর্ণ শোষণ করে এবং যেটা ফেরত দেয় ওইটাই মূলত আমরা ওই কালারটা দেখতে পাই। ওকে, ওই কালারটি আমরা দেখতে পাই। তো আমরা যদি একটু হিসাব করি, যেমন ধরো, আচ্ছা কালারটা কোথায়, ওকে দেখো FeCN6, ধরো এই জটিল যৌগটার ক্ষেত্রে যদি হয়, এই জটিল যৌগটার ক্ষেত্রে যদি হয় তখন কি কি হবে বলো? তখন এই যে আয়রনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, ডি অরবিটালটার ক্ষেত্রে আমাদের আয়রনের ডি অরবিটালটা কি আসে সাধারণত এভাবে আসে, 1 2 3 4, আরেকটা হবে
ওকে, আয়রন কত 26 মূলত হয়, এভাবে ছিল, এভাবে ছিল। ওকে, এখন এখানে যখন শক্তিশালী লিগ্যান্ড চলে আসে, যেমন সায়ানাইডটা চলে আসে, তখন কি হয়, এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ওকে, দুটা ভাগে ভাগ হয়ে এখানে আমাদের এরকম একটা অবস্থা তৈরি হয়। ওকে, অবস্থা তৈরি হয় এবং এই যে শক্তিশালী লিগ্যান্ড আছে এরা ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে এদের ভিতরে চাপিয়ে দেয়, তখন এই জিনিসটা হয়, এখানে দুইটা করে ঢুকে যায়, এটা পুরো খালি থাকে। এগুলো কি কি ছিল, এগুলো হচ্ছে dx² - y² একটা, আর dz², আর এটা ছিল কি dxy dyz dz। ওকে, এই অরবিটাল গুলো। তো এই জায়গায় যে শক্তির পার্থক্য হয়, শক্তির পার্থক্যটা কত হচ্ছে, এই যে শক্তির পার্থক্যটা হবে এখানে ডেলি, এটা হচ্ছে hc/λ। ওকে, তো এই শক্তির যে পার্থক্যটা হয় এর মাধ্যমে আমাদের যে পরিমাণ আলোক রশ্মি এই জায়গা থেকে আমাদের যে শোষণ করে যেটা ফেরত পাঠায় ওইটাই মূলত আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, এখন দেখো এই জায়গাটা আমরা কি ধরনের বর্ণ পাবো সেটা একটা ভিন্ন বিষয়। ওকে, এই জায়গাটা আসলো কি মূলত যে তোমার ফেরোসায়ানাইড, মানে সায়ানাইডটা যখন আসলো তখন কিন্তু আমরা এই ধরনের যৌগ পাচ্ছি, ধরো FeCN এটার ক্ষেত্রে। ওকে, এটার ক্ষেত্রে আমরা কি ধরনের বর্ণ পাবো, এটার ক্ষেত্রে আমরা বর্ণ পাবো, হলুদ। এটার ক্ষেত্রে আমরা বর্ণ পাবো হলুদ, আমি একটু লিখে দেই, হলুদ। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা হলুদ কোনটা কি? এখন দেখো এই জায়গাটায় যদি বেগুনি বর্ণ শোষণ করে তাহলে হলুদ দেখাবে, যদি লাল বর্ণ শোষণ করে সবুজ দেখাবে, আর যদি কমলা বর্ণ শোষণ করে তখন নীল দেখাবে। তো এটার একটা ছক যদি আমি তোমাদের দিয়ে দেই তখন তোমরা এভাবে ইজিলি মনে রাখতে পারবা। এখান থেকে মূলত আমি একটা ছক দিয়ে দিই। ওকে, ধরো ওকে, তো এখানে আমি লিখে দেই, যদি লাল হয় লাল তাহলে হবে কি সবুজ, লালের পরিপূরক কোনটা হবে সবুজ। যদি লালটা শোষণ করে আমরা সবুজ বর্ণের দ্রবণ দেখতে পাবো, দ্রবণটা সবুজ দেখতে পাবো। যদি বেগুনি বর্ণ শোষণ করে, যদি বেগুনি আচ্ছা, বেগুনি যদি শোষণ করে তখন আমরা দেখব কমলা। ওকে, আরেকটা হচ্ছে লাল সবুজ বেগুনি কমলা, আর এটা হচ্ছে নীল। আচ্ছা, বেগুনি তো হলুদ ছিল, সরি, হলুদ। ওকে, আর কমলার সাথে হচ্ছে নীল, ওকে, তো এই কয়টা একটু মনে রাখো যে লালের সাথে হবে সবুজ, বেগুনির সাথে হবে হলুদ এবং কমলার সাথে হবে নীল। তো যদি লাল বর্ণ শোষণ করে সবুজ দেখাবে, যদি কমলা বর্ণ শোষণ করে নীল দেখাবে, বেগুনি বর্ণ শোষণ করলে হলুদ দেখাবে। তো এই জায়গাটায় মূলত বেগুনি বর্ণটা শোষণ করছে যার জন্য হলুদ দেখাবে। তো এটা হচ্ছে যদি এখানে দেখো, এটা হচ্ছে সিয়ান হচ্ছে একটা শক্তিশালী লিগ্যান্ড। তো শক্তিশালী লিগ্যান্ড কারা সেটাও লিখে দেই। দেখো শক্তিশালী লিগ্যান্ড গুলো হচ্ছে এই জায়গাটা লিখি, যেমন সিএন আছে, অ্যামোনিয়া আছে, ওকে, নাইট্রোজেন আছে, এগুলো হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। এখন দেখো দুর্বল লিগ্যান্ড কারা, দুর্বল লিগ্যান্ড হচ্ছে পানি, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড। ওকে, আর এগুলো শক্তিশালী। এখন দেখো এই জায়গাটা যদি এই সায়ানাইড না আসে, যদি পানি আসতো, মানে একটা দুর্বল লিগ্যান্ড আসতো, তখন কি হতো? এই সায়ানাইড না আসে যদি একটা দুর্বল লিগ্যান্ড আসতো তখন কি হতো? তখন হবে এই জায়গাটা কিন্তু
অন্য একটা দ্রবণ দেখাবে তখন আমাদের দেখাবে হালকা সবুজ। একটা কথা মনে রাখবা, যদি দুর্বল লিগ্যান্ড আসে তখন কালারটা হালকা হয়, আর যদি শক্তিশালী লিগ্যান্ড আসে তাহলে কালারটা গাঢ় হয়। তাহলে শক্তিশালী লিগ্যান্ডে এখানে গাঢ় কালার শো করবে, আমি একটু লিখে দিই, শক্তিশালী লিগ্যান্ডে গাঢ় কালার শো করবে, গাঢ় রং। আর হালকা লিগ্যান্ডে বা দুর্বল লিগ্যান্ডে হালকা কালার। মনে থাকবে? তো এইটা হচ্ছে মূলত রঙিন যৌগ কিভাবে কি গঠন করে এবং কোনটা শোষণ করলে কি হবে, এটাই মূলত আমাদের পরীক্ষায় আসে যে এই যৌগটা রঙিন যৌগ গঠন করবে কিনা। মেইনলি পরীক্ষা আসে যে এটা রঙিন যৌগ গঠন করবে কিনা। আবার পরীক্ষা আসে যদি লাল রঙের তরঙ্গ শোষণ করে, আমাদের দৃশ্যমান তরঙ্গ তো হচ্ছে লাল নীল বেনু আশকলা, যেটা রংধনুর ওইটাই। তো এখানে যদি লালটা শোষণ করে কি ধরনের রং শো করবে, বা বেগুনি করলে কি ধরনের রং শোষণ করবে, বা শোষণ করলে কি ধরনের রং দেখাবে, এটাই মূলত আমাদের পরীক্ষায় আসে। তো এতটুকু মনে থাকবে যে লাল সবুজ এটা তো সবাই জানি, লাল সবুজ, বেগুনি হলুদ এবং কমলা নীল, বেগুনি হলুদ কমলা নীল, এটা একটু তোমরা সিরিজ করে মনে রাখবা, জোড়া জোড়া করে যদি মনে রাখো ইজিলি পেয়ে যাবা। তো এতটুকু মনে রাখো এবং এইটা কিভাবে হয়। আচ্ছা এখন দেখো এখানে সংকরণ যদি ঘটে, কি ধরনের সংকরণ ঘটে সেটাও কিন্তু তোমরা বের করতে পারো। এখানে যদি সংকরণ ঘটে সেটা আমরা পরের যে এটা রঙিন যৌগ, তো আমাদের পরে যখন জটিল যৌগ গঠন করবো সেখানে আমরা সংকরণগুলো দেখাচ্ছি। ওকে, তো এই পর্যন্ত যদি হয়ে যায় তোমরা একটু ডাউন লিখে দাও, যদি বুঝে থাকো একটু ডাউন লিখে দাও এবং স্ক্রিনশট নেওয়া লাগলে তাও নিতে পারো। আচ্ছা, তো আমাদের প্রতিদিন কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য লাইভ ক্লাস চলমান রয়েছে। তোমাদের অ্যাডমিশন জার্নিতে স্যাট একাডেমির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি লাইভ প্রোগ্রাম চালু আছে। তো তোমরা আমাদের কোর্সগুলোতে যুক্ত হয়ে যাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যেখান থেকে তোমরা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবা এবং সকল ধরনের ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবা। এবং তোমরা যারা লাইভটি দেখছো অবশ্যই শেয়ার করে দাও এবং আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আমাদের প্রতিটি বিষয়ের উপর লাইভ ক্লাস চলতেছে। আচ্ছা, এবার কিছু কুইজ। আমাকে একটু বলো যে নিম্নের কোনটি রঙিন যৌগ গঠন করবে? কপার ডাইক্লোরাইড হতে পারে, কোবাল্ট ডাইক্লোরাইড হতে পারে, স্ক্যান্ডিয়াম ট্রাইক্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড হতে পারে। নিচে কোনটা? এবং 2 নম্বরটা আছে দেখো, নিচের কোন আয়ন বর্ণহীন দ্রবণ দেয়? বর্ণহীন দ্রবণ বলতে বোঝাচ্ছে এখানে কোনটি রঙিন যৌগ নয়, মেইনলি রঙিন যৌগ নয়। তো রঙিন যৌগ হওয়ার শর্ত আমরা জানি যে অবস্থান্তর মৌল হইতে হবে বা অবস্থান্তর হইতে হবে। তো অবস্থান্তর মৌল যদি না হয় তখন কিন্তু রঙিন যৌগ হবে না, তার মানে এটা বর্ণহীন দ্রবণ তৈরি করবে। আর এটা হচ্ছে নিম্ন কোনটি রঙিন যৌগ, মানে রঙিন দিয়ে প্রশ্নগুলো আসছে। তো 1 এবং 2 নম্বর প্রশ্নটা উত্তর দ্রুত একটু লিখে দাও, শুধু ABC লিখে দিলেই হয়ে যাবে অ্যান্সারটা। তো নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে এবং নিচের কোনটি আয়ন বর্ণহীন দ্রবণ? আচ্ছা, এই জায়গাটা দেখো, প্রথম যে কুইজটা রয়েছে নিচের কোনটি রঙিন যৌগ, তো এইটা দেখো আমাদের কুমিল্লা বোর্ডে কিন্তু চলে আসছিল 2022-23 শিক্ষাবর্ষে। তো এইখানে দেখো স্ক্যান্ডিয়াম এটা কিন্তু আমাদের অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল না হলে এটা রঙিন যৌগ হয় না। আর ম্যাগনেসিয়াম এটা তো আরো আগে অবস্থান্তর মৌল নয়, আর কারণ অবস্থান্তর মৌল হইতে গেলে প্রথম শর্ত হচ্ছে এটা ডি ব্লক হইতে হবে। তো এই দুইটা যদি বাদ দেই বাকি আছে কিন্তু এই দুইটা। তো অ্যান্সার কি হবে জানো? অ্যান্সার কি দুটার ভিতরে একটা হবে? না, অ্যান্সার এই দুইটাই রাইট, এই দুইটাই কিন্তু রঙিন যৌগ গঠন করবে। তাহলে এখানে অ্যান্সার হবে এ এবং বি, দুইটাই কারেক্ট অ্যান্সার। তো 2 নম্বর যে প্রশ্নটা দেখো, নিচের কোন আয়ন বর্ণহীন দ্রবণ দেয়? এই জায়গায় দেখো এই সবগুলো কিন্তু আমাদের অবস্থান্তর মৌল, কিন্তু এই যে কপার প্লাস যে আয়নটা রয়েছে এইটা কিন্তু অবস্থান্তর মৌল নয়, কারণ এর যে অবস্থান ইয়াটা আছে ডি বলক, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা আসবে 3D10 4s0। এটা মূলত ইলেকট্রন বিন্যাস। তো এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই ওর একদম দেখো 10টা অরবিটাল, মানে এই যে ডি অরবিটাল 10টা কিন্তু পূর্ণ আছে। তো আমাদের অবস্থান্তর মৌলের প্রথম এবং প্রধান শর্ত ছিল যে এখানে
1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে, একদম খালিও থাকতে পারবে না, আবার একদম ভরাও থাকতে পারবে না। তো এখানে দেখতেছি একদম ফুললি লোডেড, তার মানে এইটা কিন্তু অবস্থান্তর মৌল নয়, আবার রঙিন যৌগ নয়। সুতরাং এটা কি করবে? বর্ণহীন দ্রবণ দিবে। সুতরাং এখানে আনসারটা আমরা করব এই কপার 1+, এটা হচ্ছে বর্ণহীন দ্রবণ দেয়। বর্ণহীন দ্রবণ দেয় মানে হচ্ছে রঙিন যৌগ নয়, উল্টা প্রশ্ন করছে কিন্তু, একটু বুঝতে হবে। ওকে, আর কপার 2+, এইটা কিন্তু রঙিন যৌগ, এইটা রঙিন যৌগ, কপার 2+ রঙিন যৌগ। ওকে, এটা রঙিন হবে কিন্তু এটা বর্ণহীন। ওকে, তো আমরা পরবর্তীতে চলে যাই। চুম্বক ধর্ম। এখন দেখো, চুম্বক ধর্ম হচ্ছে প্রধানত 3 প্রকার। ফেরোম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে 3টা, আমরা মনে রাখি পরীক্ষায় 3টাই আসে। সেটা হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল। একসাথে মনে রাখতে পারো ফেকনি। ফেরোম্যাগনেটিক থেকে আমরা ফে মনে রাখতে পারি, এটা খুব ইজি। দেখো ফেরোম্যাগনেটিক, এটা প্রথমেই কিন্তু আমাদের হয়ে আছে। দেখো ফেরোম্যাগনেটিক প্রথমেই আমাদের হয়ে আছে। এই ফেরোম্যাগনেটিক থেকে আমরা এই আয়রনটা কিন্তু শনাক্ত করতে পারি। আর বাকি আছে 2টা, একটা হচ্ছে একটা হচ্ছে নিকেল, মানে কোবাল্ট এবং নিকেল। তো এটা আমরা পড়বো ফেকনি। ফেকনি হচ্ছে কণি দেয় আমাদের যেই আঞ্চলিক ভাষায় অনেকে আছে কণি দেয়, এটাকে কণি বলে, হ্যাঁ, বা কণি বলে। তো তোমরা মনে রাখতে পারো যে ফেকনি, এটা থেকে মনে রাখতে পারো ফেরোম্যাগনেটিক পদার্থ কোনগুলো। ওকে, আবার দেখো প্যারাম্যাগনেটিক পদার্থ, তো যাদের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস অযুগ্ম থাকে। মেন কথা হচ্ছে যদি বিজোড় ইলেকট্রন সংখ্যা থাকে তখন হচ্ছে এটা প্যারাচুম্বক পদার্থ হবে। এবং ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে কি হয়, যে জোড়া জোড়া থাকে, কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। তো পরীক্ষায় মেনলি আসে যে নিচের কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ, তখন এই 3টার যে কোনো একটা আসে, এটা ইজিলি পারবা। কিন্তু ঝামেলা বাদে হচ্ছে 2 এবং 3, এই 2টা নিয়ে যে কোনটা প্যারাম্যাগনেটিক বা কোনটা ডায়াম্যাগনেটিক। দেখো আমি এখানে 2টা যৌগ রেখে রাখছি, এটাও কিন্তু একটা জটিল যৌগ, এটাও একটা জটিল যৌগ। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়নি, তো জটিল যৌগতে থার্ড ব্র্যাকেট থাকে, এটা জানো। তো এই যে ওকে, তো এই যে 2টা যৌগ রয়েছে, এই 2টা যৌগের ভিতর কোনটা প্যারাম্যাগনেটিক এবং কোনটা ডায়াম্যাগনেটিক আমাকে একটু কমেন্ট করে জানাও। এই 2টা যৌগ রয়েছে, আমি 1 ও 2 নম্বর দিয়ে রাখছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো এই 2টা যৌগের ভিতর কোনটা প্যারাম্যাগনেটিক এবং কোনটা ডায়াম্যাগনেটিক আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করে দেখব যে এদের যে জটিল যৌগটা, ওইখানে যে আয়রনটার যে এখানে কেন্দ্রীয় মূল কোনটা, আয়রন, এই কেন্দ্রীয় মূলের ইলেকট্রনগুলো অযুগ্ম আছে কিনা। কারণ এখানে অযুগ্ম কিন্তু এমনি ছিল, কিন্তু এই লিগ্যান্ডের কারণে কিন্তু ওগুলো জোড়া বেঁধে যায় পরবর্তীতে। তো এটা আমাদের সংকরণের মাধ্যমে দেখতে হবে আগে মূলত অযুগ্ম ইলেকট্রন আছে কোনটায়। তো যেটা অযুগ্ম ইলেকট্রন থাকবে ওইটাই কিন্তু হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। ওকে, আচ্ছা এবার দেখো আমরা যদি এটার ক্ষেত্রে কাজ করি তখন কি আসবে। এই জায়গাটায় প্রথম হচ্ছে আমরা ডি অরবিটালটা সুন্দর করে আঁকাই, দিই। ওকে, তো ডি অরবিটালের পর এখানে কি অরবিটাল আসে মূলত, এখানে ডি অরবিটালের পর এস অরবিটালটা আসে, এরপর হচ্ছে পি অরবিটালটা আসে, এটা হচ্ছে 3D অরবিটালটা, 3D, এটা হচ্ছে 4s অরবিটালটা, এবং এটা হচ্ছে 4p অরবিটালটা। তো এগুলো তো তোমরা জানো। এখন দেখো এই ক্ষেত্রে যে আমাদের লিগ্যান্ড কয়টা, লিগ্যান্ড হচ্ছে 6টা। এখানে দেখো লিগ্যান্ড কয়টা, সাদা হয়ে গেছে, দেখো আমি আলাদা করে দিচ্ছি। এখানে লিগ্যান্ড কিন্তু 6টা, তার মানে এখানে 6টা সায়ানাইড ঢুকবে, এখানে 6টা সায়ানাইড ঢুকবে। তো 6টা সায়ানাইড যখন আসবে তখন এই ইলেকট্রনগুলোকে কিন্তু চেপে এখানে কেন্দ্রীভূত করে দিবে। ওকে, তাহলে দেখো এখানে কি থাকবে, এটা হচ্ছে 3-। ওকে, তাহলে 3- হলে এখানে একটা থাকবে মূলত, আর এই জায়গাগুলোতে আমাদের লিগ্যান্ডগুলো ঢুকে যাবে।
তো এগুলো তোমরা একাডেমিতে করে আসছো, তোমাদের যাদের বেসিক ক্লিয়ার নাই তোমাদের আগে বলে রাখবো যে হাজার নেক্সারের বই কিনে আগে বেসিক ক্লিয়ার করো। দেখো এখানে সিয়ান ঢুকবে। আচ্ছা এগুলো আমি মুছে দেই, আমি সবগুলো সিয়ান দিয়ে দিই না। হ্যাঁ সিএন 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 সিএন। আচ্ছা এই লিগ্যান্ডগুলো এখানে মূলত ঢুকতেছে। তো ঢোকার ফলে আমরা কি কি পাচ্ছি দেখো এখানে, সংকরণটা করে ফেলি। সংকরণটা হচ্ছে এখানে, সংকরণটা মূলত হচ্ছে এই কয়টা। তাহলে এখানে কি কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা ডি অরবিটালে 2টা পাচ্ছি, তার মানে হচ্ছে D2 পাচ্ছি, আর হচ্ছে এস অরবিটালের 1টা পাচ্ছি এবং পি অরবিটালের 3টা পাচ্ছি। তো এটা যদি আমরা সংকরণ করি তখন আসবে আমাদের D2sp3, D2sp3, এটা হচ্ছে সংকরণটা মূলত আসবে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা মাত্র অযুগ্ম ইলেকট্রন কিন্তু রয়েছে। তো এই যে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, এটা থেকে কিন্তু আমরা বলতে পারি যে এটা একটা প্যারাচুম্বক পদার্থ, কারণ প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে সর্ববহিঃ স্তরে অযুগ্ম ইলেকট্রন থাকে। আচ্ছা এখন দেখো এই লাস্ট, এই যে ফেরোসায়ানাইটের ক্ষেত্রে যে 4- যে আয়নটা, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে একটু গেস করো। এই যে 3+ যদি হয়, 3- যদি হয়, একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, তো 3+এ তার মানে আরেকটা ইলেকট্রন বাড়বে। এটা থেকে কিন্তু সহজেই গেস করতে পারো যে আসলে এটা কি হইতে যাচ্ছে। তার মানে এখানে 3টা ইলেকট্রন বেশি আছে, তো এই জায়গায় 4-, তার মানে আরেকটা ইলেকট্রন কিন্তু এখানে ঢুকবে। ওকে, তার মানে ইলেকট্রন এখানে 6টা হয়ে যাবে। 6টা হইলে ও কিন্তু আর সিঙ্গেল থাকতেছে না, ও ডাবল হয়ে যাচ্ছে। তার মানে ওকে যদি ডাবল করে দিই, ও কিন্তু আর প্যারাচুম্বক পদার্থ নয়, ওরা কিন্তু ডায়াচুম্বক পদার্থ হয়ে যাবে, কারণ আর অযুগ্ম ইলেকট্রন থাকবে না। তো এটা যদি আমি করেই দিই তোমাদের জন্য, দেখো ওকে, ওকে। তো এই জায়গাটা দেখো ইলেকট্রনগুলো কিন্তু ডাবল হয়ে যাবে, আর এই জায়গাটায় আমাদের অযুগ্ম ইলেকট্রনগুলো ঢুকে যাবে, লিগ্যান্ডগুলো ঢুকে যাবে। ওকে, তো 6টা লিগ্যান্ড এখানে ঢুকে যাচ্ছে। আচ্ছা এখানে কতগুলো দিয়ে ফেললাম, তো এই জায়গায় 6টা ইলেকট্রন ঢুকে যাবে। তো এটারও কিন্তু যদি আমরা সংকরণ করি, এটার সংকরণ করলেও কিন্তু আমাদের D2, এটার সংকরণ আমাদের আসবে দেখো D2sp3, এটার সংকরণ আসবে D2sp3, এটার সংকরণ D2sp3 আসবে। তো এই ক্ষেত্রে দেখো যে ইলেকট্রনগুলো কিন্তু আর অযুগ্ম নাই, এখানে ইলেকট্রনগুলো সবগুলো জোড়া জোড়া আছে, তার মানে এইটা কিন্তু আর প্যারাচুম্বক নাই, এটা হয়ে গেছে ডায়াচুম্বক। তার মানে এটা কি হচ্ছে ডায়াচুম্বক পদার্থ, আর এটা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। ক্লিয়ার? তো আমাদের 2টা যৌগ মাত্র একটা ইলেকট্রন কম বেশির কারণে একটা হয়ে গেছে প্যারাচুম্বক, একটা হয়ে গেছে ডায়াচুম্বক। এই 2টা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় হয়তো এখান থেকে এই 2টা থেকে একটা কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ, কারণ এই 2টা এত গুরুত্বপূর্ণ, এগুলো হিউজ পরিমাণ পরীক্ষা আসে। আর এই চুম্বক ধর্ম মানে এটা থেকে প্রতিটা অ্যাডমিশনে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়েই থাকে, সুতরাং এই জায়গাটা তোমরা কোনোভাবেই মিস করবে না। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো চুম্বক ধর্ম আমরা বুঝতে পারছি, কোনটা ফেরোম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক, এগুলো আমরা বুঝতে পারছি। তো পি অরবিটালের ক্ষেত্রেও কিন্তু সেম, যদি পি অরবিটালও যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে ওইটাও হবে প্যারাচুম্বক পদার্থ, যদি পি অরবিটালের ক্ষেত্রেও যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে ওইটা হবে ডায়াচুম্বক পদার্থ। মেনলি ইলেকট্রন সিঙ্গেল আছে নাকি ডাবল আছে এটা একটু দেখবা, মানে জোড়া জোড়ায় আছে কিনা, যদি জোড়া জোড়া থাকে তাহলে ডায়া, আর যদি সিঙ্গেল থেকে একটাও যদি থাকে তাহলে এটা কি হবে প্যারাচুম্বক পদার্থ। আর যারা ফেরোম্যাগনেটিক হচ্ছে ধাতু অবস্থায় যারা থাকে 3টা, এটা তো আমরা জানি, ফেকোনি, এটা একটু মনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে ফেকোনি বলতেছি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা তো ইয়া করে দেখার কিছু নাই, এটা একটু সুন্দরভাবে লিখে দিই, ফেকোনি, এটা থেকে একটু মনে রাখো যে ফেকোনি এখানে আয়রন ও নি, এই 3টা থেকে কমন আসবে, দেখে রাখো
এই যে তিনটা থেকে কমন আসবে, নিচে কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ আসবে, একটা না একটা বিশ্ববিদ্যালয় আসবে, হয় ডাবি না রাবি, না হয় যে কোনো গুচ্ছে যে কোনো এক জায়গায় দেখবে, এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবা। ওকে, তো আমরা চুম্বক ধর্ম দেখলাম, এখন একটু আমরা অন্য একটা পার্টে যাই। এটা যদি হয়ে যায় তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, মুছে দিলাম। তো চলো আমরা কিছু কুইজ দেখি। কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? মাত্র দেখে আসছি কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু, তোমাদের অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে হবে। বলো, নিকেল হবে নাকি সিলভার হবে, গোল্ড হবে নাকি কপার হবে, কোনটা? আর 2 নম্বর, কোনটি প্যারাম্যাগনেটিক নয়? কোনটি প্যারাম্যাগনেটিক নয়? প্যারাম্যাগনেটিক নয় বলতে হচ্ছে ওইটা যার অযুগ্ম কোনো ইলেকট্রন নাই, সব ইলেকট্রনগুলো যুগ্ম, মানে হচ্ছে জোড়া জোড়া আছে, সেটা কিন্তু হচ্ছে প্যারাম্যাগনেটিক। সরি, সেটা হচ্ছে যার ইলেকট্রনগুলো হচ্ছে অযুগ্ম থাকে সেটা প্যারাম্যাগনেটিক, আর যেটা অযুগ্ম থাকে না সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক নয় বলতে এখানে ডায়াম্যাগনেটিক কোনটা সেটা বুঝাইছে, তো সেটা আমাদের অ্যান্সার করতে হবে। 1 নম্বর ছিল কোনটি ফেরোম্যাগনেটিক, এটা খুবই ইজি। 2 নম্বর হচ্ছে কোনটি প্যারাম্যাগনেটিক। দেখো গুচ্ছতে আসছিল কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু 2022 এবং 23 শিক্ষাবর্ষে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা আসছিল 2022 এবং 23 শিক্ষাবর্ষে। খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্টলি এগুলো চলে আসছে। ওকে, তো দেখো এটা তো আমরা ফেকুনি দিয়ে খুব ইজিলি বের করতে পারি, যে এটা আমরা ফেকুনি দিয়ে খুব ইজিলি বের করতে পারি, যে ফেকুনির তার ভিতরে কিন্তু নিকেল চলে গেছে, ফেকুনি, এই ফেকুনির ভিতরে কিন্তু একটা পড়ে গেছে, আমরা ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারি। আর 2 নম্বরটা হচ্ছে কোনটি প্যারাম্যাগনেটিক নয়, মানে হচ্ছে কোনটি ডায়াম্যাগনেটিক, কোনটি ডায়াম্যাগনেটিক সেটা জানতে চাইছে। তো এই ক্ষেত্রে দেখো অ্যান্সার হবে ক্লোরিনটা। দেখো ক্লোরিন মাইনাস, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিনের ক্ষেত্রে কি হয় সাধারণত Cl মাইনাস, আমরা লাস্টের দিকে করি 1s2 2s2 2p6 3s2 3p6। বুঝা গেছে? ক্লোরিন, ক্লোরিন যদি শুধু ক্লোরিন হইতো তাহলে হয়তো 3p5, শুধু ক্লোরিন হলে 3p5 হইতো। দেখো যদি শুধু ক্লোরিন হইতো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5 হইতো। কি করতেছি, 3p5 হইতো। এখন দেখো এটাকে যদি আমরা যদি হুন্ডের নীতি অনুসারে যদি লিখি সুন্দর করে 3pটাকে, তখন দেখো এটা কিন্তু সব জোড়া জোড়া আছে, কিন্তু এখানে যদি আমরা আসি, তখন কিন্তু এরা জোড়া জোড়া নাই, একটা অযুগ্ম ছিল। তার মানে শুধু ক্লোরিন থাকলে আমরা বলতে পারতাম যে প্যারাম্যাগনেটিক, কিন্তু এখানে এই যে ক্লোরিন মাইনাস রয়েছে, তার মানে একটা ইলেকট্রন বেশি আছে, তার কারণে আমাদের এখানে দুইটা যুগ্ম হয়ে গেছে, সুতরাং এইটাই হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক পদার্থ। পরের প্রশ্নে চলে যাই। এবার আসি আমরা জটিল যৌগ। তো জটিল যৌগটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা যৌগ। তো এখানে কয়েকটা মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। ওকে, তো এই জটিল যৌগের ভিতরে কিন্তু অনেক ধরনের বন্ধন থাকে। এখানে সন্নিবেশ বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন সবাই কিন্তু এখানে যুক্ত হয় এই জটিল যৌগতে। তো আমরা একটা কমন জটিল যৌগ নেই, পটাশিয়াম ফেরোসায়ানেটটা নিতে পারি। পটাশিয়াম K4 Fe CN6। আচ্ছা সরি, এখানে আমি এভাবে লিখে দিই K4 Fe CN6। ওকে, তো পটাশিয়াম ফেরোসায়ানেট, তো এটা আমি একটা জটিল যৌগ নিয়ে নিলাম, পটাশিয়াম ফেরোসায়ানেট। তো এখন আমাকে একটু বলো যে এই যৌগটায় কি কি বন্ধন রয়েছে, এই যৌগটায় কি কি বন্ধন রয়েছে, এবং এখানে ক্যাটায়নকে, এই যৌগটায় ক্যাটায়নকে সেটা আমাকে বলো। এখানে কি কি রয়েছে বলো তো? এখানে রয়েছে ক্যাটায়ন রয়েছে, সেন্ট্রাল মৌল রয়েছে বা কেন্দ্রীয় মৌল রয়েছে, আমি যদি দেই কেন্দ্রীয় মৌল রয়েছে। আর কি কি রয়েছে? লিগ্যান্ড রয়েছে,
লিগ্যান্ড রয়েছে। তো 1 2 3, তো এই তিনটা জিনিস এই জায়গায় রয়েছে। এখন আমাকে একটু বলো যে এখানে ক্যাটায়ন কে রয়েছে, কেন্দ্রীয় মৌল কে রয়েছে, লিগ্যান্ড কে রয়েছে, আর লিগ্যান্ড কয়টা রয়েছে এই জটিল যৌগটায়। এটা একটা জটিল যৌগ, এই জটিল যৌগটায় কয়টা লিগ্যান্ড আছে আমাকে একটু কমেন্ট করে জানাও। খুবই সিম্পল, কয়টা লিগ্যান্ড রয়েছে। আমি একটু আগে লিগ্যান্ড নিয়ে আলোচনা করছিলাম, যে শক্তিশালী লিগ্যান্ড এবং হচ্ছে দুর্বল লিগ্যান্ড গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো ইজিলি দেখার কথা যে কোনটা লিগ্যান্ড এবং কয়টি লিগ্যান্ড আছে তোমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা ফ্রম দিস কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, ফ্রম এই জটিল যৌগটা থেকে, এই জটিল যৌগটা থেকে তোমরা খুব সহজে এখান থেকে বের করতে পারবা। ওকে, আচ্ছা দেখো, তো ক্যাটায়ন কি হইতে পারে এটা খুব ইজিলি ফাইন্ড আউট করার কথা। দেখো এখানে ক্যাটায়ন হচ্ছে প্রথম যেটা থাকে যে পটাশিয়াম, এটা হচ্ছে ক্যাটায়ন। আমি আরেকটা কালার নেই। দেখো এই পটাশিয়াম হচ্ছে এখানে ক্যাটায়ন। কেন্দ্রীয় মৌল কোনটা? কেন্দ্রীয় মৌল হচ্ছে এই আয়রনটা, এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। এবং লিগ্যান্ড, এই লিগ্যান্ড হচ্ছে আমাদের সায়ানাইড, এই কিন্তু হচ্ছে লিগ্যান্ড। ওকে, তো লিগ্যান্ড কয়টা এটা খুব ইজিলি দেখা যায়। এই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কটা আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেট যে কটা আছে, দেখো CN 6টা আছে, লিগ্যান্ডও কয়টা? 6টা। তার মানে লিগ্যান্ড কয়টি রয়েছে? 6টি রয়েছে। লিগ্যান্ড আছে কয়টি? 6টি। এখন লিগ্যান্ড কয়টা আছে এটা জানা খুবই জরুরি, কারণ এই লিগ্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা সংকরণ বের করে ফেলতে পারি জটিল যৌগের খুব ইজি ভাবে। কারণ লিগ্যান্ড যত সংকরণ তত। একটু মাথায় রাখবা, দুই একটা ব্যতিক্রম আছে সেটা আমি বলে দেবো, শুধু মাথায় রাখবা লিগ্যান্ড যে কয়টা সংকরণ ওই কয়টা। বুঝতে পারোনি? আচ্ছা পরে বোঝাচ্ছি, আগে এতটুকু মাথায় ঢোকাও। তো এই যে জটিল যৌগটা, এই জটিল যৌগটা আমরা 3 ধরনের জিনিসপত্র পাইলাম, ক্যাটায়ন, কেন্দ্রীয় মৌল, লিগ্যান্ড। তো এই জায়গায় আমাদের মূলত দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে জটিল আয়ন। এটা তো জটিল যৌগ, জটিল যৌগ থেকে আবার দুই ভাগে ভাগ করে, সেটা হচ্ছে একটা ক্যাটায়ন অংশ আর একটা হচ্ছে জটিল আয়ন। তো জটিল আয়নটা হলো তো মূলত এই পাশেরটা, যে ফেরোসায়ানাইডটা হচ্ছে জটিল আয়ন এতটুকু। আর এই জটিল আয়নকে আবার দুই ভাগে ভাগ করে, সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় মৌল, একটা হচ্ছে লিগ্যান্ড। লিখে দিবে এতগুলা? আচ্ছা আমি লিখে দিচ্ছি। ওকে, আমি এই জায়গা থেকে লিখে দিই, ঠিক আছে? এই দুইটাকে বলা হয় জটিল আয়ন। তো জটিল আয়ন মূলত হচ্ছে এই কেন্দ্রীয় মৌল, লিগ্যান্ড, এই দুটো নিয়ে জটিল আয়ন তৈরি হয়। আর ক্যাটায়ন তো আলাদা একটা অংশ। ওকে, তো এই জায়গা থেকে লিগ্যান্ড যদি আমি বলেছিলাম যে শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ড রয়েছে, তো এখানে সায়ানাইড এটা কি ধরনের লিগ্যান্ড একটু বলো আমাকে। এই সায়ানাইড এটা কি ধরনের লিগ্যান্ড, শক্তিশালী নাকি দুর্বল? এই সায়ানাইড এটা কি শক্তিশালী নাকি দুর্বল? তো আমাকে একটু জানাও যে এটা কি শক্তিশালী লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড। এই সায়ানাইড, এই লিগ্যান্ডটা এটা শক্তিশালী লিগ্যান্ড হবে নাকি দুর্বল লিগ্যান্ড হবে? আচ্ছা, তো আমরা একটু আগে বলেছিলাম যে সায়ানাইডটা হচ্ছে একটা শক্তিশালী লিগ্যান্ড, আর দুর্বল লিগ্যান্ড গুলো আমি বলেই দিয়েছিলাম যে পানি হয় এবং হ্যালোজেনের ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা লিগ্যান্ড দিয়ে কিভাবে সংকরণ বের করতে পারি। লিগ্যান্ড দিয়ে কিভাবে সংকরণ বের করতে পারি? তো লিগ্যান্ড কত? 6টা। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কটা আছে ওই কটাই লিগ্যান্ড। লিগ্যান্ড কয়টা? 6টা। এই 6টা মানে আমরা সংকরণ কি বুঝবো বলতো? দেখো আমরা যদি সংকরণটা করে আসি, এটা তো অবশ্যই শক্তিশালী। যদি হয় 3 হলে sp, দেখো 2টা হলে কি হয়, দেখো 2 হলে হয় sp, 3 হলে হয় sp2, 4 হলে হয় sp3, 5 হলে হয় sp3d, 6 হলে হয় sp3d স্কোয়ার।
এগুলো তোমরা পারো, আমাকে দিয়ে শুধু শুধু লেখানোর কোনো মানে নাই, এগুলো তোমরা জানো সবাই। তো এভাবে হচ্ছে। ওকে, যদি 7 হয় তখন কি হবে? তখন sp3d3 এগুলো হচ্ছে এভাবে। ওকে, তো এখানে লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড 6টা। তার মানে সংকরণ কত? 6 নাম্বারটা, সংকরণ 6 নাম্বারটা। তার মানে এর সংকরণ কত হবে? এর সংকরণ হবে sp3d2। sp3d2 এটাকে যদি আমরা অল্টারেট করে লিখতে পারি, এভাবে একটু সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে d2sp3, d2sp3 এভাবে লিখতে পারি, যেহেতু ডিটা আগে ছিল। আমরা একটু আগেও কিন্তু এটা সংকরণটা দেখে আসছি কিভাবে হয়েছিল, এভাবে লিখতে পারি। ওকে, তো জটিল যৌগ মূলত এগুলি ছিল জটিল যৌগ সম্পর্কে যা যা আসে সবগুলি কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত যদি কারো সমস্যা না থাকে আমরা সামনে আগাতে পারি। আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো নিয়ে তোমরা ডিসকাস করতে পারবা যে কোনটা কেন কি জন্য হইলো। ওকে, তো জটিল যৌগ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আসলো। তো এগুলো দিয়ে আমরা দেখি কিছু কোশ্চেন সলভ করতে পারি কিনা। ও আচ্ছা, এখন দেখো জটিল যৌগ অনেকগুলো লিস্ট তোমাদের জন্য আমি নিয়ে রাখছি, যে এই লিস্টগুলো পরীক্ষায় যেগুলো আসে মূলত ওইগুলো আমি নিয়ে রাখছি, যে লিস্টগুলো পরীক্ষায় আসে। এই কয়েকটা একটু মাথায় রাখো। আমি বলবো না যে সব মুখস্থ করা লাগবেও না, আমি জাস্ট একটু ট্রিক্স তোমাকে দেখা দিব, তোমরা এই অর্থে মনে থাকবে। তো দেখো এই যে বিষয়গুলো আছে, সংকেতগুলো আছে, একবার করে পড়ে যাও, বেশি কঠিন কিছু না। এই Cr এটা দিয়ে তো ক্রোমিয়াম তো বোঝো, এই Cr এটা মানে যে ক্রোমিয়াম, এটা আমরা সবাই জানি। দেখো কোনটা নেই, এই Cr মানে যে ক্রোমিয়াম, এতটুকু আমাদের জানা আছে। এটা অ্যামোনিয়া, এটাও আমরা সবাই জানি। তো এইটা দিয়ে কোনোভাবে আমরা একটা নাম বের করতে পারি, এটা কোনো বিষয়ই না। আর এখানে 6 মানে যে হেক্সা, এটাও আমরা জানি। ওকে, আর এই যে প্লাস আয়ন যদি থাকে তখন আমরা নিয়াম টিয়াম বলি, আর যদি মাইনাস আয়ন থাকে তখন আমরা টেট বলি। এতটুকু জাস্ট মাথায় রাখো, তাহলে দেখবে ইজিলি নামটা পেয়ে যাবা। তো দেখো ক্রোমিয়াম, হেক্সা, অ্যামোনিয়াম, হেক্সা অ্যামোনিয়াম ক্রোমিয়াম 3 আয়ন। আচ্ছা, শেষ করে দিচ্ছি ওটা বলতে। ও আচ্ছা, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। দেখো আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, এই শখটা দেখালে আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো আগে লিগ্যান্ডগুলো আমরা পড়বো, লিগ্যান্ডগুলো পড়বো। হেক্সা অ্যামিন, তারপর ক্রোমিয়াম, হেক্সা অ্যামিন ক্রোমিয়াম, বাস আগে লিগ্যান্ডগুলো পড়বো, তারপর হয়ে যাবে। আয়ন কয়টা? 3টা, সেটা আমরা এখানে লিখে দিব। ওকে, এখন বলো তো আমাদের মেনলি আসে, নাম তো মেনলি আসে না, আমি পড়ানোর জন্য তোমাকে এবার বললাম। তো আসে মূলত এই সংখ্যাটা তোমাকে দিয়ে দিবে পরীক্ষায়, দিয়ে বলবে এটা সংকরণ কত, এটা বের করতে হবে মূলত। তো দেখো এখানে 6 যেহেতু আছে, তাহলে আমরা চোখ বুঝে কি লিখবো? 6 আছে, চোখ বুঝে কি লিখবো? d2sp3, হ্যাঁ d2sp3। ওকে, এখনই শেষ করে দিচ্ছি। তো তোমরা দেখবো যে প্রথম যে করা আছে সবগুলোর সেম একই, d2sp3, সবগুলো সংকরণ একই, আর সবগুলো আকৃতি একই, অষ্টতলিকীয়। তো এখানে চুম্বকের বৈশিষ্ট্যটা কারা প্যারা হবে নাকি কারা ডায়া হবে, এটা আমরা বুঝতে হবে ইলেকট্রন সংকরণের মাধ্যমে। আমরা যখন লিগ্যান্ডগুলো আলাদা করব তখন দেখবো যে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে কিনা। যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তখন প্যারা হবে, যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে তখন ডায়া হবে। এতটুকু জাস্ট কেয়ারফুলি আমাদের মনে রাখলেই হবে। তোমরা এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও, এটা থেকে বললেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের শেষ পর্যায়ে আরেকটা অংশ আছে, এটার শেষ। দেখো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু ব্যতিক্রম থাকে এখানে, এই দুইটা একটু মিলে না, বাকি ছাড়া সবগুলো কিন্তু আমাদের মিলে যাবে। বাকি এই দুইটা ব্যতীত আমাদের সবগুলো আমার ওই টেক্সটের মাধ্যমে মিলে যাবে, যে লিগ্যান্ড যে কটা সংকরণ ওই কটাই। আর এই দুইটা মিলতেছে না, আমি আলাদা করে রেখে রাখছি, দুইটা একটু মুখস্থ করে না, কষ্ট করে, তাহলেই হবে আপাতত। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকের পড়াটা। তো কয়েকটা কুইজ আছে, তোমরা কুইজগুলোর অ্যান্সারগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অ্যান্সার জানাবা। 1 নম্বর কুইজটা রয়েছে, 2 নম্বর কুইজটা রয়েছে, এবং 3 নম্বর আরেকটা কুইজ রয়েছে। এই কুইজগুলো হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা যে 3টা কুইজ রয়েছে। হ্যাঁ, এই 3টা কুইজই রয়েছিল। আমি আবারও তোমাদের দেখাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর তোমরা একটু পজ করে
অ্যান্সারটা কমেন্টে লিখতে পারো। আর হচ্ছে 3 নম্বর যে কুইজটা এটাও তোমরা কমেন্টে লিখে দাও। তো আজকের মতো এই পর্যন্ত ছিল আজকের ক্লাসটা। তো আগামী ক্লাসটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসটা হবে বৃহস্পতিবার হচ্ছে ঠিক 5টা বাজে। তোমরা অবশ্যই আগামী ক্লাসগুলোতে জয়েন হবা। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও, কোর্সে যুক্ত হয়ে যাও। সব ধরনের ম্যাটেরিয়ালস ওখানে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।